হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। দিনটা মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। ট্রেন এখন বিশাখাপত্তনম, 2 ঘন্টা দেরিতে চলছে। দাদা আমার টিকিট কেটেছিল খড়গপুর স্টেশন থেকে, কিন্তু ব্যাগ নিয়ে হাওড়া থেকে ওঠাই বেটার, কারণ এমনিতেও খড়গপুরে 5 মিনিট হল্ট। আর তাছাড়া যারা ধরো হাওড়া থেকে ভুবনেশ্বর বা কটক যাবে, তারা অলরেডি আগে থেকে ব্যাগ রেখে দেবে, তারপর তোমায় তাদের গন্তব্য আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিয়ের পর যখন আসি, হাওড়া থেকে টিকিট ছিল বলে কিছুই প্রবলেম হয়নি, বাট সেকেন্ড বার খড়গপুর থেকে ওঠায় এই প্রবলেমগুলো হয়েছিল আমাদের। তাই এবারে ডিসাইড করেছি যে হাওড়া থেকেই উঠবো বলে। তাছাড়া ট্রেন হাওড়াতে 4টের সময়, ট্রেনে ওঠার পর মা বাবার ফিরতেও সুবিধা হবে, যেটা খড়গপুর থেকে খুব অসুবিধে হয়। তো আমাকে একটা হাওড়া থেকে খড়গপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হতো, অথবা প্ল্যাটফর্ম টিকিট কেটে টিটির কাছে টিকিট নিতে হতো। ভেবেছিলাম কাউন্টার থেকেই একটা টিকিট কেটে নেব, কিন্তু কাল শুনলেই কীরকম পরিস্থিতিতে আসতে হয়েছে আমায়, তাই টিকিট কাটা হয়নি। একদিকে টিকিট না কাটার টেনশন নতুনভাবে আবার যুক্ত হলো। তারপর ওই যে বললাম না, টিটি হাওড়া ছাড়ার পর আমার টিকিট চেক করলেন না, তখন ভাবলাম খড়গপুর থেকে হয়তো দেখবেন, বাট আমি তো মানুষটা উঠেছি, তাই আমি ওনাকে বলার চেষ্টা করেও ব্যর্থ হলাম। তাই টেনশন নিয়ে বসেছিলাম খড়গপুর কখন পেরোবে, যদি কেউ আমার সিটে আবার চলে আসে। বাচ্চাদের মতো তো ভাবতে পারছি না যে সামনের লোকটা চলে গিয়েছে মানে পুরো সিটটা আমার। আর টিটির কাছেও কনফার্মেশন নেওয়ার সুযোগও পাইনি তখনও পর্যন্ত। অন্য কাউকেও তো একই সিটে দিয়ে দিতে পারে। খড়গপুর পেরোনোর 1/2 ঘন্টা পর্যন্তও টিটি এলো না। আমি তাই পর্দাটা টেনে সব কিছু রেডি করে নিলাম। এতক্ষণ পর্দাটাও টানছিলাম না, কারণ সিটটা তো আমার আরএসি টিকিট আছে। প্রায় 1 ঘন্টা পর এসে উনি ট্যাব দেখে বলছেন, আপনার টিকিট তো খড়গপুর থেকে, কিন্তু আপনি তো হাওড়া থেকে উঠেছেন। তখন আমি মনে মনে ভাবলাম, আমায় যদি আপনি হাওড়া থেকেই দেখে থাকেন, আপনি কেন টিকিট চেক করলেন না? তো যাই হোক, আমি বললাম, হ্যাঁ আমি হাওড়াতে উঠেছি, ইভেন আমি কোনো টিকিটও কাটিনি, আপনি ফাইন নিয়ে নিন, আর একটু আমার সিটটা যদি কনফার্ম করা যায় সেটা দেখুন, আমি ডেস্টিনেশন অবধি যাব। আপনাকে আমি আগেও বলার চেষ্টা করেছিলাম। তো উনি তো কনফার্মেশনের ব্যাপারে কিছুই বললেন না, শুধু বলছেন, আপনি বিনা টিকিটে হাওড়া থেকে খড়গপুর চলে এলেন। এখন না তোমাদের সাথে বকবক করতে করতে রাজমন্ডিও ক্রস করে গিয়েছি। কালকে রাত্রেবেলায় খাওয়ার জন্য বৌদি আমাকে ফ্রায়েড রাইস আর একটু চিকেন পাঠিয়েছিল। তো ফ্রায়েড রাইসটা খেয়েছি, চিকেনের সাথেই খেয়েছি, বাট তাও একটু চিকেন বেশি ছিল বলে চিকেনটা রেখে দিয়েছি, আবার দুপুরবেলায় খেয়ে নেব। আর সকালবেলায় আমি মুড়ি চানাচুর এনেছিলাম, ওটা খেয়েছি। কালকে সন্দীপ বলেছিল খাওয়ার অর্ডার করে দেবে, বাট আমি বললাম না, আর বাড়ি থেকেই অনেকটা খাওয়ার পাঠিয়েছে, ওটাই আমি খেয়ে নেব। তাই আর দুপুরবেলা লাঞ্চেরও অর্ডার করতে বারণ করে দিয়েছি, একদম ডিনারের জন্য কিছু একটা অর্ডার করলে খেয়ে নেব তখন। তারপরে তো টিটিকে আবারও বললাম যে ঠিক আছে স্যার, আপনি ফাইন নিয়ে নিন। তো দেখলাম টিটি চলে গেল আর কিছু না বলে। তারপর আমি কি করব, আমি ভাবলাম যে ঠিক আছে একটু ফোন দেখি, ভীষণ টায়ার্ডও ছিলাম, তাই রেস্ট নিচ্ছিলাম। এমন সময় লক্ষ্য করলাম ট্রেন ভদ্রক স্টেশনে এসে 1.5 ঘন্টার উপর প্রায় দাঁড়িয়ে আছে। আর আমি ওয়াশরুম থেকে এসে বাড়িতে গল্প করছিলাম যে ওয়াশরুমে জল নেই। ওদিকে দাদা যে রেল মাদার অ্যাপে কমপ্লেন করেছে আমি জানতামই না। ট্রেন এখন গোদাবরী নদী অতিক্রান্ত করছে। আমার কোচটা একদম সামনের দিকে বলে দেখো পেছনের কোচগুলো দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। তো আবার টিটি এসে বলছেন, কি ব্যাপারে কমপ্লেন করেছেন? আমি কয়েক সেকেন্ডের জন্য যথারীতি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরেই খবর পেলাম যে দাদা কমপ্লেন করেছে বলে। তারপর বললেন ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, আপনি কমপ্লেনটা উইথড্র করে নিন। তখন উনি আবার বলছেন, এই সিটটা তো আপনার আরএসি। আমি বললাম স্যার তাই তো রিকোয়েস্ট করলাম, যদি কনফার্ম করেন।
বলছেন এখানে কেউ যখন আসেনি তাহলে আপনারই সিট। এখন 12:30 মতো বেজে গিয়েছে। বৌদি পরোটা বানিয়ে দিয়েছিল সকালবেলায় খাওয়ার জন্য। তো চিকেনটা বললাম না এক্সট্রা থেকে গেছে বলে সকালে মুড়ি খেয়ে নিয়েছিলাম, এখন এই পরোটা আর চিকেনটা খেয়ে নেব। এতক্ষণে তোমরা বুঝতেই পারছো যে আমার সিটে এখনো কেউ আসেনি, তাই আমি একাই রাজত্ব করছি। কিন্তু কাল যখন উনি বললেন না যে সিটটা আমার কনফার্ম কি কনফার্ম নয়, তখন পড়েছিলাম আরেক ফ্যাসাদে। আরে বাবা, কনফার্ম কিনা ডিরেক্ট বললেও না, সবে মাত্র হাওড়া ছেড়ে তখন খড়গপুর পেরিয়ে ভদ্রক, এখনও কত বাকি। তো যাই হোক, তখন জিজ্ঞেস করলাম যে ট্রেন কেন এতক্ষণ ভদ্রকে দাঁড়িয়ে আছে, প্রায় 1.5 ঘন্টা মতো তো হয়ে গেল। তখন উনি বললেন ইঞ্জিন খারাপ, তাই সারানো চলছে। এক প্রকার বাজ পড়ল মাথায়। এত কিছুর পরেও আবার কি আমার যাওয়ার জন্য বাধা হচ্ছে? তো জাস্ট মাথা হ্যাং হয়ে গিয়েছিল বলে তাই ঘুমিয়ে পড়েছিলাম। বাট আজ এতক্ষণে, এখন দুপুর 12:30 1টা মতো বাজে, রাজামুন্ডি পেরিয়ে প্রায় বিজয়ওয়াড়া চলে এলাম। অনেকটাই টেনশন কমে গিয়েছে। কিন্তু একা থাকলে কত কিছু যে ঘটতে পারে সেটার অভিজ্ঞতা কিন্তু হতো না। দেখতে দেখতে ট্রেন বিজয়ওয়াড়া পেরিয়ে কৃষ্ণা নদী অতিক্রম করছে। ট্রেন তো এখনও 2 ঘন্টার মতো দেরিতে চলছে। 8:45-এ চেন্নাইতে শিডিউল টাইম ছিল। চেন্নাই ঢুকতে ঢুকতে 10:30 11টা বেজে যাবে। তাই 6:30টার দিকে নেল্লোর স্টেশনে ঢুকবে। তাই সন্দীপ ওখান থেকেই ফুড অর্ডার করেছে। সন্দীপ আমাকে অনেকবারই বারণ করেছিল, আমি বলবো না ও আমায় ডিমোটিভেট করেছিল বলে। হয়তো বারণ করেছিল বলেই আমারও দুঃসাহস হয়েছিল যে আমায় যখন একাকেই ফিরতে হবে, আমি এই 8 তারিখের ট্রেনটাতেই ফিরব। জীবনে এতদিন যা যা কিছু করতে পারিনি, দোষ দিয়েছি নিজের ভাগ্যকে। ভেবেছি ভগবান হয়তো সহায় নেই আমার, কিন্তু আজ বলবো ভগবান ঠিকই সহায় থাকেন। শুধু ওই যে কথায় আছে, তীরে এসে তরিরও বলে হবে না। আমি তো নুডলস খেতে ভীষণই পছন্দ করি, তাই ও আমার জন্য নুডলস অর্ডার দিয়েছিল। তো ওটাই ডেলিভারি দিয়ে গিয়েছে। ট্রেন এখন চেন্নাই এগমোর ঢুকছে। আমার এক কলেজ ফ্রেন্ড, ও এখানে জব করে, ও এখানে চেন্নাইতেই থাকে। তো ও আমার ট্রেনের রানিং শিডিউলটা দেখে আমাকে কল করেছিল যে তোর ট্রেন তো চেন্নাই ঢুকছে। তো ওর সাথে দেখা হয়নি আমার, তবে এটা বলবো যে দেখা হলে খুব ভালো লাগতো। ঠিক আছে, পরে একদিন সময় করে আবার দেখা করা যাবে। যাই হোক, চলো আমি এবার ডিনার করে নিই। এখানে ট্রেনের হল্ট আছে 8 ঘন্টা। এখন প্রায় 10:30 বেজে গিয়েছে। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই থাক। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।